হ্যালো ভিউয়ার্স, তোমাদের পছন্দের ধারাবাহিক গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। প্রলয় তো গিনিকে বলছে যে বাইরে কিন্তু সিকিউরিটিও থাকে আর তার সাথে ক্যামেরার চোখও থাকে। তবুও গিনি অস্বীকার করছে যে না, মিথ্যে কথা বলছেন, আপনি তখন থেকে আমার উপরে মিথ্যে আরোপ লাগিয়ে যাচ্ছেন, এগুলো তো ঠিক নয়, কি প্রমাণ আছে আপনার কাছে? এদিকে তখন ইশারাও বলছে যে কেউ বলছে যে দেখা উচিত তো প্রমাণটা, আবার কেউ বলছে যে না না, এটা কি করে সত্যি হতে পারে, গিনি বৌদি অত রাত্রে কি করে যাবে? প্রলয় বলছে ক্যামেরাতে পরিষ্কার দেখা গেছে যে অনেকটা রাতে গিনি ওখানে দাঁড়িয়ে ছিল গেটে, একটা গাড়ি আসে, গাড়িতে উঠে গিনি চলে যায়। আর ঠিক যেই সময় তার বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল গীতারা, তার ঠিক আগের মুহূর্তে গিনি বাড়ি ফিরে আসে। এটা শুনেও গিনি অস্বীকার করছে, এগুলো সব সাজানো কথা, মিথ্যে কথা। বনিরা আবার গিনিকেই সাপোর্ট করছে, তাকে বলছে ঘরে যেতে। তখন প্রলয়কে তো বাকি ইশারা আর কি প্রমাণ দেখাতে বলছে। প্রলয় বলছে প্রমাণটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো, তার আগে একজনকে ফোন করে নিই। তখন ফোনটা বের করে ফোন করছে। গীতাকে ফোনে ট্রাই করছে প্রলয়, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছে না। এরপর প্রলয় গীতাকে ফোন না করে বড়বাবুকে ফোন করেছে। তখন বড়বাবুকে বলছে যে আমি প্রলয়জিৎ মুখার্জি, খুদ শ্বশুরমশাই গীতার। বলে হ্যাঁ হ্যাঁ বলুন। বলছে যে গীতাকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না, ও কোথায়? বলছে ও তো আমার সামনেই আছে। বলছে ওকে যে ফোনে পাচ্ছি না, বলছে ওর ফোনটা হ্যাক করা হয়েছে। বলছে কি বলছেন এইসব? বলে হ্যাঁ। বলে গীতাকে একটু ফোনটা দিন তো। তখন গীতাকে ফোনটা দেয়। গীতাকে প্রলয় বলছে যে তোমাকে একটি ইনফরমেশন দেওয়ার ছিল, আমি জানি না এটা দেওয়াটা আমার ঠিক না ভুল, তবে আমার দেওয়াটা জরুরি। কালকে রাতে ক্যামেরাতে দেখা গেছে তোমার দিদি বেশ অনেকটা রাতে বাইরে একটা গাড়ি করে বেরিয়ে যায়। আবার এসব খুনের মামলা ওঠার আগেই কিন্তু ও বাড়ি ফিরে আসে। এটা শুনে কিন্তু গীতা অবাক হয়ে যায়। পাশ থেকে তার দিদি চিৎকার করছে যে এইভাবে আপনি আমাকে ফাঁসাতে পারেন না, আপনি আমার উপরে আমাকে ফাঁসাচ্ছেন, আমার উপরে উল্টোপাল্টা অ্যালিগেশন আনছেন। তখন গীতা বলছে পাশ থেকে কে চিৎকার করছে, দিদির গলা পেলাম। বলে হ্যাঁ, দেখো কেউ জানুক না জানুক, আমি কিন্তু এটা ভালো করেই জানি যে তোমার দিদি কতটা গভীর জলের মাছ। এটা শুনে কিন্তু মানে গিনি বলছে প্রলয় মুখার্জি, এইভাবে মানে প্রলয়জিৎ মুখার্জি বলে চিৎকার করে উঠেছে। তখন প্রলয়জিৎ মুখার্জি মানে প্রলয় বলছে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিহেভ ইয়োর সেলফ। গীতা তখন ছোটকাকে বলছে থ্যাংক ইউ ছোটকা, আমি কথা বলছি, বলে ফোনটা রেখে দেয়। এরপর তো বড়বাবু গীতাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। বলে কিছু বুঝতে পারছি না বড়বাবু, আমি তো গোয়েন্দা নই, কিন্তু পুলিশের লোকও নই, কিন্তু ক্রমশ যেন ধাঁধাতে ঘিরে যাচ্ছি আমি। এত ধাঁধা, এত 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 প্রশ্ন মনে উঠছে যে কি বলবো আপনাকে। ক্রমশ এই কেসটা যেন জটিল হয়ে পড়ছে। বলছে ধীরে ধীরে তো এই কেসটা মনে হচ্ছে আমাকে একদম চুরমুর বানিয়ে দেবে। গীতা বলছে কে আছে, কে এমন যে আমার বাবাকে খুন করতে চাইছে? গীতা বলছে কাল রাতে বাবার ঘরে সেই কানের দুলটা পাওয়া গেছে, সেই দুলটা কাভ্যার, কিন্তু কাভ্যা কিছুতেই স্বীকার করছে না। এমনকি বেনারসি শাড়িটাও পদ্মকে দেখায়নি, কাউকেও দেখাচ্ছে না। কিন্তু কেন কেন হচ্ছে এই সমস্ত কিছু? এগুলো কথা বলতে বলতে সেখানে উকিল আসে, মানে কাভ্যাদের তরফ থেকে। গীতা বলছে ঘোষালবাবু আপনি? বলে হ্যাঁ আমি। কাভ্যার জন্য নাকি আগাম জামিনের ব্যবস্থা করা হয়েছে, তাই তার পেপারসগুলোই সাবমিট করতে এসেছে। বড়বাবু ঘোষালবাবুকে বলছে দেখুন, আপনি কিন্তু ক্রাইমকে প্রশ্রয় দিচ্ছেন। তখন ঘোষালবাবু বলছেন যে আগে প্রমাণ করুন যে ও একটা ক্রিমিনাল। এরপরে কাভিয়ারা কিন্তু সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে পদ্মকে বলছে যে পদ্মকে আর নাকি ঘরে ঢুকতে দেবে না। তখন গীতা বলছে আমি তো ঘরে ঢোকাবই, দেখি কে আটকায়। এরপর বড়বাবু জিজ্ঞাসা করছে গীতাকে যে কি হয়েছে। তখন বলছে কাল রাত্রে দিদি বাড়ি থেকে বেরিয়েছিল। মানে প্রলয় যা যা বলছে সবটাই বড়বাবুকে বলছে গীতা। এদিকে গিনি কিন্তু ঘরে বসে প্রলয়ের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মেহেক এসেছে গিনির ঘরে, বলছে যে তুমি কিন্তু ভালো করে জানো যে তুমি ভুল করেছো। তখন মেহেককে বলছে তুমি কি বলতে চাইছো? মেহেক বলছে তুমি কিন্তু পারবে না, চোরাবালির উপর দিয়ে তুমি তলিয়ে যাবে। গিনি বলছে কি বলতে চাইছো তুমি? বলছে বলতে চাইছি যে এই কথাগুলো তো পুলিশের কানে যাবে, তুমি এবাড়ির বউ, সেই সব নিয়ে থানা পুলিশ কোর্ট এইসব কিছু। গিনি বলছে আচ্ছা আমরা কি একটু ভালোবেসে বাঁচতে পারি না? আরে আমাদের তো সবার টিকিট কাটা হয়ে গেছে, আমরা সবাই মিলে হানিমুনে যাচ্ছি, সেখানে কত আনন্দে নাচ গান করবো, আনন্দ করবো, হইচই করবো, তাই না? আজ আমরা এখানে কোথায় পড়ে আছি? তোমাকে আজকে বাড়িতে লোক হাজারটা প্রশ্ন করছে। মেহেক বারবার বলছে তুমি যার বিরুদ্ধে দাঁড়িয়েছো সে কিন্তু সত্যান্বেষী, সত্যের জন্য কিন্তু সে অনেক দূর যেতে পারে। এদিকে গীতা তার বাবাকে জিজ্ঞাসা করছে যে কাল রাতে কি হয়েছিল। তখন তার বাবা বলছে যে কেউ একটা কোনো একটা মেয়ে এসেছিল লাল শাড়ি পরে, আর তারপরে তার মাথার মধ্যে এমনভাবে মারলো সে অচৈতন্য হয়ে পড়ে গেল, মানে গীতার বাবা। তারপরে আর তার কোনো হুঁশ নেই যে কি হয়েছিল। বলছে মুখটা ঢাকা ছিল আর বেনারসি শাড়ি পরেছিল, কিন্তু গীতার বাবা বুঝতে পারেনি। বলে একটা নববধূর মতো মেয়ে এসেছিল, এসে তার মাথায় মেরেছিল। বলছে আমার আর কিছু মনে নেই রে মা। গীতা বলছে যে আমরা জানি বাবা যে তোমাকে ভজন মিত্তির ফোন করেছিল, আমরা জানি যে ভজন মিত্তির ফোন করেছিল আর তোমাকে হুমকিও দিয়েছিল ফোনে, আমরা এটা জানি বাবা, তার জন্য তাকে উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে।
কিন্তু তোমার ঘরে, তোমার কাছে কে তোমাকে মারার জন্য এসেছিল বাবা? গীতা প্রশ্ন করছে তার বাবাকে। গীতা জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি কাব্যা এসেছিল বাবা? বলছে, না, আমি তো আসলে মুখটা দেখতে পাইনি, মুখটা তো ঢাকা ছিল। এরপরে বড়বাবুও বলছে যে, আর কোনো ক্লু দিতে পারবেন না? আর কিছু দেখেননি, মানে কিছু মনে পড়ছে না আপনার? তখন বলছে, আমি আর কিছু জানি না, আমি আর কিছু দেখিনি, এভাবে বলে যাচ্ছে। আর শরীরটা কেমন কেমন করছে, সদ্য অপারেশন হয়েছে তো, সদ্য ওরকমভাবে ওই অবস্থা থেকে জ্ঞানে ফিরেছে আর কি। এরপরে ডাক্তার আসে রুমে, বলছে আপনারা কিন্তু আর কথা বলাবেন না পেশেন্টকে। তখন বড়বাবু বলছে, কি বুঝলেন? বলছে, ডিফিকাল্ট, কিছু তো বুঝতে পারছি না। এখনো তো বাবা জানেই না যে সেই সময় মানে দিদিও বেরিয়েছিল বাড়ি থেকে, বাড়িতে ছিল না। এরপরে গীতা ফোন করছে গিনিকে। গিনি বলছে, এই তো ফোন এসে গেছে, দেখো আমার বোন আমাকে ফোন করেছে, মেহেককে বলছে। এবার আমাকে জেরা করবে, প্রশ্ন করবে, আমাকে আদালতে নিয়ে যাবে, আমাকে কাঠগড়ায় নিয়ে যাবে, তারপর আমাকে জেরা করবে। এবার ফোনটা রিসিভ করতে না করতেই গীতা বলছে, মানে গিনি বলছে যে, বল, এটাই জিজ্ঞাসা করতে ফোন করেছিস তো, যে কালকে রাত্রে আমি কোথায় গেছিলাম? বল বল, উত্তর দে। আমি কাল রাতে কোথায় গেছি, কার সাথে দেখা করেছি, তাই তো? গীতা কিন্তু চুপচাপ ফোনটা ধরে আছে। বলে, এবার তুই আমাকে কাঠগড়ায় নিয়ে যাবি, তারপরে সেখানে নিয়ে গিয়ে আমাকে জেরা করবি। কি হলো, তুই চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। গিনি বলছে। গিনি বলছে, কিন্তু আমি তোকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখছি, যে আমি কিন্তু আমার বাবাকে আঘাত করার চেষ্টা করিনি। ওদিকে গীতা কিন্তু চুপ করে আছে, যা বলার গিনি বকবক করে বকে যাচ্ছে। বলছে, আমি আমার বাবাকে কিন্তু খুন করার চেষ্টা করিনি। বলছে, আমি আমার জন্মদাতা বাবাকে খুন করার চেষ্টা করিনি। এরকমভাবে বলছে আর কেঁদে যাচ্ছে। মেহেক তখন গিনিকে গিয়ে মানে সামলাতে যাচ্ছে আর কি। তখন গিনি বলছে, ডোন্ট টাচ মি। এরপরে গিনির বর আসে গিনির কাছে, বলছে, ও না টাচ করুক, আমি তো টাচ করতে পারবো। গিনি তখন তার স্বামীর বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। গীতা কিন্তু লাইনেই আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর এইভাবেই আমাদের সাথে আরও পর্বের রিভিউ পেতে আমাদের সাথে জুড়ে থাকো। আর দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।